বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ এবং প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। দর্শক এবং তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম ৩, ৪, ৫ ও ৬ আসন অর্থাৎ সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী এবং রাউজান নিয়ে। জানাবো তরুণ ও সাধারণ মানুষের কথা। দর্শক, শুরুতে যেমনটি জানিয়েছিলাম, আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমরা আলোচনা করব চট্টগ্রাম ৩, ৪, ৫ ও ৬ আসন নিয়ে অর্থাৎ সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী এবং রাউজান, যাদেরকে বলা হয় চট্টগ্রাম উত্তর জেলার সবচেয়ে ভাইটাল যে গুরুত্বপূর্ণ যে আসনগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে সেখানকার মনোনয়ন প্রত্যাশীরা তাদের ভাবনার কথা তুলে ধরবেন। সেখানকার যারা নতুন ভোটার আছে, সিনিয়র সিটিজেন আছে, তারা সবাই মিলে তাদের প্রত্যাশার কথা তুলে ধরবেন। তাদের আগামী যে জনপ্রতিনিধি হবে তাদেরকে নিয়ে, তাদেরকে ঘিরে, এবং সেই সাথে আমরা বেশ কিছু বিশেষজ্ঞের মতামত নেব। সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী এবং রাউজান, এই আসনগুলো যেটি বলছিলাম যে চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আসন। আমরা সেখান থেকে যেমনটি বলেছিলাম যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদের ভাবনার কথা তুলে ধরবো, যারা ভোটার আছে তাদের কথা তুলবো। কিন্তু তার আগে আমরা কিছু বক্তব্য শুনে আসবো যারা সেখানে আছে এখন, যারা মনোনয়ন প্রত্যাশী আছে সেই আসনের। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি মোহাম্মদ আলাউদ্দিন শিকদারকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত করেছেন। আমাদের এই সন্দ্বীপে নানাবিধ সমস্যা রয়েছে, তো অবহেলিত বিচ্ছিন্ন একটি দ্বীপ, এখানে অনেক সমস্যা। এই সমস্যাগুলোর একটি অন্যতম সমস্যা হচ্ছে আমাদের নৌ যাতায়াত সমস্যা। এই নৌ যাতায়াত সমস্যার কারণেই এখনো আমাদের অনেক মা বোনেরা কাদা মাটি পাড়ি দিয়ে তাদেরকে স্পিড বোট নৌকায় তাদেরকে উঠতে হয়। আমরা কিভাবে এটা স্থায়ী সমাধান করা যায় এই নৌপথের, আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে, এই জন্য শিক্ষাকে যাতে আধুনিকরণ করা যায়, কারিগরি শিক্ষাকে এখানে ব্যাপকভাবে যাতে নেওয়া যায় এবং শিক্ষক এবং ছাত্রদের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার মানকে যাতে আরো উন্নত করা যায়, সেই প্রচেষ্টা আমরা চালাবো। স্বাস্থ্য খাত আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে যাতে আধুনিক স্বাস্থ্য সেবা সন্দ্বীপে করা যায়, আমরা ইনশাল্লাহ সে ব্যাপারে আমরা চেষ্টা করব। বেকার যুবকদের যাতে কর্মসংস্থানের ব্যাপকভাবে করা যায়, ইনশাল্লাহ আমরা সেই ব্যাপারেও আমরা চেষ্টা করব। এই জন্য আমাদের রাজনৈতিক যাতে একটা সহাবস্থান তৈরি হয়, আমরা সেই ব্যাপারে চেষ্টা করব। আমাদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ যাতে আমাদের না থাকে, আমরা ইনশাল্লাহ সেই ধরনের একটি পরিবেশ সন্দ্বীপে আনয়নের জন্য আমরা চেষ্টা করব। সন্দ্বীপ যেন সকলের জন্য সন্দ্বীপ হয়, সকলে যাতে সন্দ্বীপে নিরাপদ অনুভব করে, এই ধরনের একটি নিরাপদ সন্দ্বীপ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার পরিকল্পনা হবে প্রথমে যে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করে, দ্বিতীয়ত স্বাস্থ্য খাতে উন্নয়নের ব্যবস্থা করা, তা থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে উৎসাহিত করতে হবে এবং তারা সেখানে আসে স্থানীয় সরকার জনগণের অত্যন্ত কাছাকাছি থাকে, জনগণের সাথে সম্পৃক্ত করা, জনগণের জন্য কাজ করা, সব কিছু করা, একদম ভালো চেয়ারম্যান হওয়া, শিক্ষিত চেয়ারম্যান হওয়া, সন্ত্রাসের থেকে মুক্ত হইতে হলে সন্ত্রাসের উপরে হামলা করতে হবে এবং জনগণকে সেভ করতে হবে তাদের থেকে। তাহলে তো কিছু লোক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাকে মানুষ ভালো মানুষ হিসাবে, অনেস্ট মানুষ হিসাবে এবং উন্নয়নের জন্য আমি কাজ করেছি। উন্নয়নের মাধ্যমে আমাকে দেখবে, কারণ যেখানে 100% ঘর ভেঙে গেছিল, যেখানে 100% স্কুল, প্রাইমারি স্কুল ড্যামেজ হয়ে গেছিল, সন্দ্বীপের এখন প্রয়োজন পানি, খাবারে, শুকনো খাবারে। হেলিকপ্টার থেকে আপনারা পেলেন, আমরা হেলিপোর্ট একটা তৈরি করেছি, পরিষ্কার করেছি, আপনারা সেখানে হেলিকপ্টার নেওয়ার ব্যবস্থা করেন। তারপর থেকে এই চললো আর কি ওয়ার্ক, আমি তখনও বুঝে যাচ্ছি এই সমস্ত অভিজ্ঞতা আমাকে খুব পেরে। আমি চেষ্টা করছি প্রতিটি জনমানবের সাথে সম্পৃক্ত থেকে
বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য, তাদের সাথে 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 কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেয়, তাহলে কোনো অবস্থায় আমরা শাসক হিসেবে কারোর সাথে আমরা ট্রিট করব না। এই তরুণ যারা লেখাপড়া করেছে তাদেরকে সেই উপযোগী কাজ দেওয়ার জন্য, অথবা তাদেরকে একটি নতুন উদ্যোক্তা হিসেবে যাতে আমি এই অর্থনৈতিকভাবে আমাদের উপজেলার মাধ্যম দিয়ে দেশের মধ্যে একটা প্রভাব রাখতে পারে, আপনার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আগামীতে আমরা কথা দিচ্ছি সর্বশ্রেষ্ঠ আমরা প্রায়োরিটি দিব, কোনো অবস্থায় আমাদের দুর্নীতি থাকবে না। হাটাজারি ও বাইজিৎ আংশিক এই আসন থেকে আমাকে আগামী নির্বাচনে জাতীয় সংসদ পদপ্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করেছেন। এই হাটাজারিকে একটি সমৃদ্ধ এবং বেকার মুক্ত ইনসাফ ভিত্তিক এলাকা হিসাবে পরিচিত করার জন্যে শিক্ষার ক্ষেত্রে হাটাজারির মানুষকে আর অগ্রগামী আমরা করতে হবে। সাথে সাথে হাটাজারির অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে, অশিক্ষিত ভাইরা রয়েছে, তাদের কর্মসংস্থানের জন্যে হাটাজারিকে একটি আধুনিক সমৃদ্ধ ইকোনমিক জোন হিসাবে করে শিল্প কল কারখানা স্থাপন করে হাটাজারির যুবক ভাই বোনদের জন্য আমি কর্মসংস্থান ব্যবস্থা করার আমার ইচ্ছা রয়েছে। হাটাজারির যানজটকে নিরসন করার জন্যে আমি হাটাজারির সর্বস্তরের মানুষের মত বিনিময় সভা ডেকে এখানে আমরা কি ওভারপাস করলে সুবিধা হয় নাকি হাটাজারির উপর দিয়ে একটি ওভারব্রিজ করে আমরা সুবিধা হয় এটা করে সর্বোচ্চ দামে এটা পায়রুতু দিয়ে উত্তর চট্টগ্রামের খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটির জনগণের সুবিধার জন্য কাজ করব। আমাদের যে হাসপাতাল রয়েছে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটাকে 200 শয্যা বিশিষ্ট করে আধুনিক সমৃদ্ধ ইকুইপমেন্ট দিয়ে এই উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা করার জন্য আমার ইচ্ছা রয়েছে। দর্শক, আমরা শুনছিলাম এবং সে সাথে আপনারাও শুনছিলেন যে চট্টগ্রামের 3, 4, 5, 6 আসনের যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের আমরা বক্তব্যগুলো শুনছিলাম, তাদের প্রতিশ্রুতি শুনছিলাম, তাদের প্রত্যাশার কথা শুনছিলাম। এ পর্যায়ে আমরা একজন সেখানকার তৃণমূলের একজন নেতাকে আমরা যুক্ত করতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের। আবু তাহের, আপনাকে স্বাগত আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে, নানান বিষয় নানান সমীকরণ মিলিয়ে কিন্তু আসন্ন যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেটি কিন্তু অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মুখে আপনি একজন তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা, সেই জায়গায় সেই চ্যালেঞ্জ আপনাদের জন্য কতটা বলে মনে করছেন? আমি প্রথমে আপনার মাধ্যমে ডিবিসি নিউজের সকল কলাকুশলী যারা এটার পিছনে কাজ করছেন সবাইকে আমি তথা আমাদের সন্দ্বীপের সাধারণ মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয়ত, আমি আপনাদের যে প্রাথমিকভাবে সূচনা লগ্নে যে ডাটাটা আপনার এখানে বলা হয়েছিল অ্যাকচুয়ালি আসন ভিত্তিক, সেখানে সন্দ্বীপের বিগত নির্বাচনগুলোর যে তথ্যটা উপস্থাপন করা হয়েছে তা কিন্তু সন্দ্বীপের ছিল না, সেটা ছিল সম্ভবত সীতাকুণ্ডের। তো আমি এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সন্দ্বীপের ডাটাটা কিন্তু আপনার উপস্থাপনায় আসেনি। এখন আপনাকে ধন্যবাদ। আমি সন্দ্বীপ আমাদের চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন একটি উপজেলা, দ্বীপ উপজেলা, এবং এই সন্দ্বীপটা সম্পূর্ণরূপে বিএনপি অধ্যুষিত এলাকা। যদিও বিগত 3টি নির্বাচনে এই বিএনপির যথাযথ অংশগ্রহণ না করা সত্ত্বেও সেখানে তৎকালীন যে নির্বাচনী ব্যবস্থাপনা বা যে 3টি নির্বাচন হয়েছে সেই 3টি নির্বাচনে মধ্যেও প্রথম যে 2008-এর নির্বাচন, সেখানেও কিন্তু প্রতিকূল পরিস্থিতির পরও 2008-এর নির্বাচনে সন্দ্বীপ থেকে মনোনয়ন প্রত্যাশী দানা শীষের জয় হয়েছে। সেটা নিশ্চয় আপনি জানেন, আপনার তথ্যে কিন্তু সেই বিষয়টা আসেনি। সেটা একটি বিষয়। আর আমাদের সন্দ্বীপটা একটি বিএনপি অধ্যুষিত এলাকা, এটি একটি দ্বীপাঞ্চল। আপনি জানেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের 4 লক্ষ মানুষ প্রকৃতির সাথে সংগ্রাম করে তারা জীবন যুদ্ধে টিকে আছে। সেখানে আগামীতে যে সমস্যাগুলা, বিশেষ করে সমস্যাগুলোর কথা আসবে যখন সামনে নির্বাচন,
সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য সন্দ্বীপ উপজেলা বিএনপি সন্দ্বীপের একটি সুসংগঠিত দল। এখানে 15টি ইউনিয়ন, 135টি ওয়ার্ড রয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে তৃণমূলের বিএনপির কমিটি রয়েছে। এখানে বিগত 5ই আগস্টের পরে শান্তি শৃঙ্খলা তথা সন্দ্বীপের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সন্দ্বীপ বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে এবং সন্দ্বীপে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ব্যতিরেকে স্বাভাবিকভাবে সন্দ্বীপের পরিস্থিতি সম্পূর্ণরূপে ভালো ছিল এবং এখনো পর্যন্ত ভালো আছে এবং আমরা বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনিকভাবে তাদেরকে সহযোগিতা করে এবং সন্দ্বীপের সাধারণ মানুষকে আপনারা আরেকটি সবশেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই অ্যাডভোকেট আবু তাহের, এই যে 5 তারিখ পরবর্তী প্রেক্ষাপটের কথা আপনি বলেন, তারপর থেকে আপনারা সাংগঠনিকভাবে কতটা ঐক্যবদ্ধ এখন পর্যন্ত? আমরা সাংগঠনিকভাবে সন্দ্বীপ বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি। এখানে একটি প্রশ্ন আসছে যে যখন আমাদের সামনে একটা নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল এবং গণতান্ত্রিক দল, এখানে আমাদের অনেকেই মনোনয়ন প্রত্যাশী। এই মনোনয়ন প্রত্যাশী যারা, তারা মাঠের সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য, নিজেদেরকে উপস্থাপনের জন্য হয়তো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এতে বাহ্যিকভাবে মনে হচ্ছে যেন এখানে একটা বলভিত্তিক বা দলীয়ভাবে গ্রুপিং বা কিছু আছে, কিন্তু বাস্তবে আমি একজন উপজেলা বিএনপির দায়িত্বশীল হিসেবে এটুকুন দাবি করি, আমাদের সন্দ্বীপে দলগতভাবে এইখানে কোনো গ্রুপিং নাই। আমাদের যখন দলগতভাবে একটা সিদ্ধান্ত হবে, বিশেষ করে কিছুদিন আগে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে উদ্দেশ্য করে যে মেসেজটা দিয়েছেন যে দল যাকে মনোনীত করবে, যাকে দানা শীষ উপহার দিবে, আমাদের সব প্রত্যাশীরা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দানা শীষের, অর্থাৎ তৃণমূলে যারা মনোনয়ন প্রত্যাশী আছে তারা হয়তো তারা পৃথকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের প্রচারণার অংশ হিসেবে, কিন্তু তারা দলগতভাবে এখন এক আছে। অর্থাৎ যেটি বলা যায়, যে বলা হয় যে বিভেদ আছে বা অনৈক্য আছে, সেটা আসলে সঠিক নয়। আপনার কথা হচ্ছে সেটি নিশ্চয়ই? অবশ্যই না, অবশ্যই না। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত তুলে ধরার জন্য। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা এবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি। আপনার ফ্রেমটা একটু যদি রোটেট করা যায় তাহলে আমরা দর্শকরা আপনাকে এখন ঠিক আছে। হ্যাঁ, আমরা আপনাকে স্বাগত ব্যারিস্টার মীর হেলাল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে প্রথম একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে নানান কারণে যেটা বলছিলাম, ত্রয়োদশ সংসদ নির্বাচন আসন্ন, ইতিমধ্যে একটা হয়তো খসড়া রোডম্যাপও জানা হয়ে গেছে, হয়তো তারিখও ঘোষণা করা হবে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও অনৈক্য রয়ে গেছে। গণভোট ইস্যুতে অনৈক্য আছে, তৃণমূল পর্যায়ে বিএনপিতে প্রচার প্রচারণার ইস্যুতে মনোনয়ন প্রত্যাশীদের ক্ষেত্রে একটা অনৈক্যের কথা আমরা শুনতে পাই। যদিও আপনার আগের অতীতে বলেছে সেটা দলগতভাবে প্রচার প্রচারণার ক্ষেত্রে হলো, কিন্তু ব্যক্তিগতভাবে প্রচার প্রচারণার ক্ষেত্রে হলো, কিন্তু দলগতভাবে তারা এখন এক আছে। আপনি নিজেও হাটহাজারী সন্তান, সেখান থেকে নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী। সেই চিন্তা থেকে এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বে আছেন, সেই দায়িত্বের জায়গা থেকে আপনার কাছে কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন? আপনাকে ধন্যবাদ। প্রথমত একটি কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত বৃহত্তম একটি রাজনৈতিক দল এবং সঙ্গত কারণে প্রতিটি নির্বাচনী আসনে আমাদের একাধিক অত্যন্ত যোগ্য মনোনয়ন প্রত্যাশী আছেন। তবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশন অনুযায়ী আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যেই নমিনেশন যে সিট থেকে পাই না কেন, আমরা সবাই ধানের শীষকে নিজের প্রতীক মনে করে এখন প্রচার প্রচারণা চালাচ্ছি এবং আমাদের মনোনয়ন প্রক্রিয়া যদি একজনের নাম ঘোষণা করা হয়, আমরা সকলে মিলে ধানের শীষকে বিজয় করব এবং সেই ধানের শীষ বিজয়ী হলে আমাদের এখানে যারা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, 2 জন 4 জন 5 জন, আমরা সবাই মনে করবো আমরা বিজয়ী হয়েছি। তো সেদিক থেকে চিন্তা করলে আমাদের দলের এই ব্যাপারে কোনো ধরনের কোনো অনৈক্য নেই। দ্বিতীয় কথা হচ্ছে গণভোট। গণভোটের সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ জাতীয় নির্বাচনে কোনো সম্পর্কই নেই। আর গণভোট দের ব্যাপারে যে ওনারা, আমি একটু আগে দেখলাম প্রধান উপদেষ্টা 1 সপ্তাহ সময় দিয়েছেন, আমাদের দল বিকেল 3টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এটার মন্তব্য জানাবেন বা প্রতিক্রিয়া জানাবেন। তো আমি মনে করি আসলে নির্বাচনকে, যারা নির্বাচন নিয়ে সংশয় আছে, যারা বিজয় হবে কি হবে না, তারাই সমস্ত এগুলা একবার পিআর, একবার
এইগুলো গণভোট এগুলো নিয়ে কথা বলছেন। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারই ডিসাইড করবে দেশের জন্য কোন ধরনের আইন বা সংবিধান সংস্কার করা প্রয়োজন। এটা আমি বিশ্বাস করি। তো ওইদিকেও কোনো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সমস্যা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর বিএনপিতে কোনো অনৈক্য নেই, এটা আমি একদম দায়িত্বহীন ভাবে বলতে পারি। নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই মীর হেলাল, আমরা এবার একটু উত্তর জেলার দিকে ফিরতে চাই। সেটি হচ্ছে সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী, মিরসরাই, রাউজান, রাঙ্গুনি, এগুলো নিয়ে উত্তর জেলা এবং বিভাগের সাংগঠনিক দায়িত্বে আপনি আছেন। কিন্তু একটি বিষয় আমরা দেখেছি ৫ তারিখ পরবর্তী সময়ে সবগুলো উপজেলা ছাপিয়ে কিন্তু রাউজানে বেশ কিছু অস্থিরতার চিত্র আমরা পেয়েছি এবং ইতিমধ্যে সেখানে ১৭টা রাজনৈতিক খুনেরও বেশ কিছু তথ্য আমাদের আছে এবং গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে। এই যে কিছু অস্থিরতা আছে, রাজনৈতিক অস্থিরতাগুলো, এগুলো কতটা স্থিরতার জায়গায় আনা যাবে বা আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই জায়গাগুলোতে আপনারা কতটা কাজ করছেন? দেখেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, কারণ তারা এখন, আমাদের দল এখনো মানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোনো সরকার নয়। এখন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব। তো ওনারা সে দায়িত্ব পালন করছেন না বা করতে পারছেন কিনা এটা তো দেশবাসীর কাছে পরিষ্কার। আর যেটা আপনি রাউজানের কথা বললেন, বিগত ১৭ বছরে রাউজানকে একটি সন্ত্রাসের মানে তীর্থস্থান বানিয়ে রাখা হয়েছিল, যে সন্ত্রাসীদের গডফাদাররা হয়তো কেউ গ্রেফতার হয়েছে, কেউ পালিয়ে গেছে, কিন্তু মাঠ পর্যায়ে যে সন্ত্রাসীগুলো ছিল তারা বিভিন্ন রূপে, বিভিন্ন ভেষে এখনো জনগণের মাঝে মিশে আছেন এবং তারা এই হত্যাকাণ্ড গুলো করছেন। আপনি লাস্টলিও যে কটা লোক মারা গেছে, এগুলো প্রত্যক্ষভাবে যুবলীগের সাথে, রাজনীতির সাথে জড়িত ছিল। এখন তারা বিভিন্ন নাম মানে ধারণ করছেন। তো আমার মনে হয় চট্টগ্রাম উত্তর জেলা, বিশেষ করে রাউজান এবং মিরসরাইতে, এই দুই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর আরো তীক্ষ্ণ হওয়া উচিত। কারণ এখানে দেশ বিরোধী যে পলাতক ফ্যাসিস্ট যারা, স্বৈরাচারের যারা এখানে প্রেতাত্মা রয়ে গেছে, তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে এবং তারই ধারাবাহিকতা হয়তো ওরা কয়েকটি উপজেলা বেছে নিচ্ছে যেখানে তাদের ফরমারলি মাসেল স্ট্রেংথটা বেশি ছিল। তো আমি অনুরোধ করব এবং আহ্বান জানাবো এই ইন্টারিম গভর্নমেন্টকে, যেন ওনারা দ্রুততম সময়ের মধ্যে এইসব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ করে এবং আরো কার্যকর করার ব্যবস্থা নেয়। আরেকটি বিষয়, সবশেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে হাটহাজারী আসন, যেটি সেখানে কিন্তু ইসলামী দলগুলোর একটি শক্ত অবস্থান আছে, আপনাদেরও বিএনপির পক্ষ থেকে একটা অবস্থান আছে, সেটা আমরা জানি। এই আসনটা নিয়ে আপনাদের আসলে ভাবনা কি, চিন্তা ভাবনা কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে কোনো ধর্মনির্ভর রাজনৈতিক দল না, এটা গণমানুষের দল। যখনই ফেয়ার ইলেকশন হয়েছে, এই হাটহাজারীর আসনটি ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। তো আমরা সকল দলের সাথে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন ওনাদের সাথে যোগাযোগ রাখছি। সব সমাজের সাথে আমাদেরও যোগাযোগ আছে। তো আমি বিশ্বাস করি নিঃসন্দেহে যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, ধানের শীষের যে কোনো প্রার্থী হাটহাজারী থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই আরেকটি সবশেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে তৃণমূলে এখন একটি সংশয় আছে, আসলে নির্বাচন নিয়ে এত জলঘোলা হচ্ছে, বারবার অনৈক্যের জায়গাটা উঠে আসছে, ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ আলাপের পরও বেশ কিছু ইস্যুতে এখনো নোট অফ ডিসেন্ট রয়ে গেছে এবং সর্বশেষ কিন্তু এই যে গণভোট ইস্যুতে আজকে 3টায় প্রেস ব্রিফিং হবে এবং প্রধান উপদেষ্টার সাথে বসবে, কিন্তু তৃণমূলে যারা ভোটার আছে, প্রার্থী আছে, তাদের মধ্যে একটা সংশয় আছে, হবে কি হবে না, নির্বাচন হবে কি হবে না, আদৌ একটি বিষয়। সে জায়গায় কেন্দ্রীয় নেতা হিসেবে আপনাদের সেই সংশয়ের জায়গাটা আছে কিনা, বা কি মনে হয়, আপনার মন্তব্য কি জায়গায়? না হিমাদ্রি, আপনি চট্টগ্রামের সন্তান, আপনি জানেন আমাদের প্রত্যেকটি আসনে প্রতিটি ক্যান্ডিডেট একেবারে তৃণমূল পর্যায়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করছে। নির্বাচন নিয়ে বিন্দুমাত্র সংশয় আমাদের মাঝে নেই। ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার বাংলাদেশে সংসদে যাবে। এই ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনীতির মাঠে কিছু লোক থাকবে সবসময় পরিস্থিতিকে একটু ঘোলাটে বা অস্থিতিশীল করার চেষ্টা করে, কিন্তু এই ক্ষেত্রে এইটা পার্সেন্টেজও আসে না। দেশের ব্রুড মেজরিটি মানুষ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন চায়, সবাই চায় এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনার সময় দেওয়ার জন্য, সেই সাথে আপনার নির্বাচন নিয়ে আপনার চ্যালেঞ্জ এবং পর্যবেক্ষণকে সেগুলো তুলে ধরার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, একটি বিরতির সময় হলো, সাথে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক আবারও স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। দর্শক এবারে সেগমেন্ট তারুণ্যের ভোট। দর্শক আমরা এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা।
গত 15 বছর আমাদের যে নির্বাচনগুলো হয়েছে, আমি ভোটার হয়েছি, এখনো পর্যন্ত একবারও ভোট দিই নাই। সো আমি ভোট দিই নাই, বাট আমার ভোটগুলো কিন্তু হয়ে গেছে আলটিমেটলি। বর্তমান যে নতুন বাংলাদেশ স্থাপিত হয়েছে জুলাইয়ের উপর ভিত্তি করে, সে বাংলাদেশে আমরা আর চাই না আমাদের ভোটের অধিকারকে হরণ করুক, এবং আমরা চাই যে ভোটের সময় প্রত্যেক সহযোগিতাপূর্ণ আচরণ করুক। সীতাকুণ্ড এরিয়ার জন্য প্রার্থী যাচ্ছি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে, যাতে নিজের দলকে এবং অন্য মানুষদেরকে লিড করতে পারে, ওরকম আমরা সীতাকুণ্ডে সুন্দর এবং ভালো প্রার্থী যাচ্ছি। 17 বছর আমরা বাংলাদেশে কেন অংশগ্রহণমূলক কোনো নির্বাচন দেখি নাই, তো আমাদের প্রথমত থাকবে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। জুলাই যোদ্ধা হিসাবে আমি এতটুকু আশা করি, আমাদের সামনে যে প্রতিনিধি আসবেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে, উনি হবেন শিক্ষা বান্ধব, উনি হবেন দুর্নীতি মুক্ত, উনি হবেন শিল্প বান্ধব। এমপি পদপ্রার্থীরা আছে, আমরা চাই ওনাদের থেকে সীতাকুণ্ডে একটি পর্যটক এরিয়া, সীতাকুণ্ডে পর্যটক এরিয়া বাইরে সীতাকুণ্ডে অনেক শিল্প কারখানা রয়েছে, সীতাকুণ্ডে আরও আমরা দেখতে পাচ্ছি সীতাকুণ্ডে বর্তমানে সন্ত্রাসী চাঁদাবাজি বিভিন্ন বেড়ে গেছে। আমরা চাই যেই সীতাকুণ্ডে এমপি প্রার্থী আসুক সে প্রথমে এগুলোর বিরুদ্ধে একটি পদক্ষেপ নিক। দর্শক, আলোচনা এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, এবং সেই সাথে যুক্ত হবেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক তানজিদ রহমান। তানজিদ রহমান এবং মোহাম্মদ আলাউদ্দিন শিকদার আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। আপনাদের দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের। শুরুতে মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, আপনার কাছে যেতে চাই। আমরা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে যে বিষয়টি কথা বলছি, চট্টগ্রাম উত্তরের দায়িত্বে আপনি আছেন। চট্টগ্রাম দক্ষিণে একটি বিষয় সবসময় পরিলক্ষিত করে এসেছে, সেখানে সবসময় জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে আসনে একাধিকবার আপনারা দাঁড়িপাল্লা থেকে বিজয়ী হয়েছেন, কিন্তু তার বিপরীত চিত্র উত্তর জেলায়। আসন্ন নির্বাচনে আপনাদের সেই প্রত্যাশার জায়গাটা পূরণ হবে কিনা, কি মনে করেন আপনি? যে ইনশাল্লাহ, বিশেষ করে জুলাই বিপ্লবের পর মানুষের মধ্যে একটা পরিবর্তনের আবহাওয়া বিরাজ করছে। মানুষ চায় যে নতুন নেতৃত্ব আসুক এবং আগামীর বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলো মুক্ত একটি সমাজ গঠন করার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আর দীর্ঘদিন যেহেতু মানুষ ভোট দিতে পারেনি, এই জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। আমার চট্টগ্রাম উত্তর জেলার 7টি আসন রয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই সকল আসনেই মানুষের মধ্যে একটি নতুন উদ্যম, নতুন আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কথা ধরে বলতে চাই, আপনি বলছেন যে ভোটাররা এখন উন্মুখ হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে ভোট দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু জায়গায় যে এখন অনেকের জায়গাগুলো তৈরি হচ্ছে, সেগুলো তো ভোটারদের ক্ষেত্রে সংশয়ের জায়গায় তৈরি করে। সেই সংশয়ের জায়গাগুলো কি আদৌ দূর হবে, বা আপনার পর্যবেক্ষণ কি বলে? আমরা আশা করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিভিন্ন দলের যারা বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন, আশা করি তারাও যেই নতুন বাংলাদেশে যে একটি নতুনভাবে ভোট দেওয়ার একটা যে মানুষ উন্মুখ হয়ে আছে, আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দ সে ধরনের একটি সুন্দর পরিবেশ, যাতে করে আগামী নির্বাচনে সে ধরনের একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেবে বলে আমরা আশা করি। তৃণমূল, আপনাদের সাংগঠনিক অবস্থা এখন কেমন আছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে? আলহামদুলিল্লাহ, আমি নিজেও তো চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের প্রার্থী। আমিও মানুষের কাছে যাচ্ছি, মানুষের দ্বারে দ্বারে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তৃণমূল পর্যায়ে দেখেছি, আমি অন্যান্য আসনগুলোতে যেহেতু আমার দায়িত্বে রয়েছে আমি যেতে হয়, সব মিলিয়ে দেখছি মানুষের মধ্যে একটা বিশাল আগ্রহ রয়েছে। তারা একটি সুন্দর আগামী, যাতে দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কিন্তু এই যে গণভোট ইস্যুতে আপনারা আপনাদের অবস্থানটা পরিষ্কার করেছেন, নির্বাচনের আগে সেটি চাইছেন, সেই জায়গায় আসলে তৃণমূলের কাছে যারা ভোটার আছে তাদের ক্ষেত্রে আসলে গণভোটের আগ্রহটা কতটা? আসলে গণভোটের বিষয়টা হচ্ছে যে জুলাই যে সনদ, সেটাকে আইনি ভিত্তি দেওয়া, জনগণের মতামত নেওয়া। তো যদি গণভোটটা যদি নির্বাচনের আগেই, এখনই যে সময় আছে, গভর্নমেন্ট ইচ্ছা করলে সে সময়ের ভিতরে গণভোট করতে পারে। গণভোটটা হলেই বোঝা যাবে যে মানুষ কনসাস হবে যে কী নিয়ে, কী সংস্কার নিয়ে আমরা কথা বলছি, যে আগামী দেশ কী সংস্কারের ভিত্তিতে দেশ পরিচালিত হবে, মানুষের মধ্যে সেটা জানার একটা সুযোগ তৈরি হবে।
নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেকজন অতিথি আছেন তানজিদ রহমান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক। তার কাছে যেতে চাই। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা থাকবে, নতুন দল পাহাড় সম চ্যালেঞ্জ, আগামী নির্বাচন সামনে, বেশ কিছু জায়গায় আপনারা এখনো অনেকের জায়গায় আছেন, অনড় আছেন, এখনো জুলাই সনদ আপনাদের সইটাও বাকি রয়ে গেছে। সব কিছু মিলিয়ে আপনাদের পর্যবেক্ষণটা কি, প্রত্যাশা কি আগামী নির্বাচন ঘিরে? আমাদের আগামী নির্বাচনের প্রত্যাশা হচ্ছে যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। গণভোটের যে ব্যাপারটা বর্তমানে উঠে এসেছে, আমরা জনগণের মতামতটাকে সর্বপ্রাধান্য দিচ্ছি, জনগণ থেকে জানতে চাই আসলে জনগণ কেমন চাই। সত্যি বলতে গণভোটটা কিন্তু 5 আগস্টের পূর্ব হয়ে গেছে। গণভোট বলতে এই যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর কথা আমরা বলতেছি, শেখ হাসিনার আমলে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো ছিল না, এটা নষ্ট হয়ে গিয়েছিল। জনগণ কিন্তু এটার বিপক্ষে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াই কিন্তু শেখ হাসিনাকে উচ্ছেদ করছে। তো এটা এক প্রকার বলা যায় জনগণের মতামতটা জনগণ প্রকাশ করছে। এবং আমরা কিন্তু 5 আগস্টের পরে এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে পারিনি। পুলিশ সংস্কার, শিক্ষা সংস্কার, চিকিৎসা সংস্কার, অনেকগুলো প্রাতিষ্ঠানিক সংস্কারে আমরা এখনো আটকে আছি। আমি মনে করি জনগণের এখানে একটা মতামত আসলে রাষ্ট্রের সকল দেখা উচিত, বহির্বিশ্ব দেখা উচিত আসলে বাংলাদেশের জনগণ আলটিমেট কি চায় এখন। নিশ্চয়ই। আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন আপনার কাছে জানতে চাই, জনগণ আসলে কতটা আপনাদের সাথে আছে বলে মনে করেন এখন? জনগণ আমাদের সাথে পুরোপুরি আছে। আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি দল, এবং জনগণ চায় আমরা যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, স্রষ্টা আমাদের হচ্ছে যে স্পষ্ট মন নিয়ে, আমাদের শক্তি নিয়ে, এবং জনগণ চায় আমরা নির্বাচনের মাঠে, আমাদের অলরেডি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলেছে আমরা শাপলা কলি এবং ধানের শীষ একটা বৃহত্তর লড়াই এই নির্বাচনের মাঠেই চলবে। তো আমরা জনগণের কাছে যেতে চাই, জনগণ আমাদের কাছে আসছে, জনগণ সহ আমরা লড়ে একসাথে এবার নির্বাচনটাকে সম্পন্ন করবো, এবং জনগণের পুরো সমর্থন আমাদের উপরে আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তানজিদ রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। সময় হলো আরেকটি বিরতির, সাথে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক স্বাগত, আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নির্বাচন এলে জমে উঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তি তর্ক থাকেই, সেই সাথে সবকিছু নিয়ে তার আলোচনা থাকে, এইসব ভোটের আড্ডা নিয়ে, নির্বাচন কেন্দ্রিক। আর এটি নিয়ে আমরা এখন আলোচনা করব, ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা জানতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, আসন্ন নির্বাচন ঘিরে তৃণমূলে এবং মাঠে ঘাটে চায়ের আড্ডায় ভোটারদের, প্রার্থীদের প্রত্যাশা কেমন দেখছেন? হিমাদ্রি, 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার, এবং এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষরাও নানান ধরনের হিসেব নিকেশ তারা করছেন। কোন প্রার্থীকে তারা ভোট দেবেন, কোন দলকে ভোট দেবেন, এরকম নানান হিসেব নিকেশ তারা করছেন। এবং আমি এখন আছি সাধারণ কিছু মানুষ নিয়ে একটি চায়ের আড্ডায়। মূলত তারা কি ভাবছেন সামনের যে নির্বাচন সেটিকে কেন্দ্র করে, তাদের কাছেই সরাসরি সেটি জেনে নিতে চাই। সামনে তো নির্বাচন, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। আপনারা তো ভোট দিবেন, অনেকদিন পরেই ভোটের একটি আলাপ গুঞ্জন আলোচনা হচ্ছে। কেমন প্রার্থী আসলে আপনারা চান? আমরা এমন প্রার্থী চাই যে সাধারণ মানুষের কথা চিন্তা করবে, যে এমন ব্যক্তি, যে ব্যক্তির চেয়ে ব্যক্তিত্ব বড় একটা কথা আছে, ওইটা চাই। আর আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর মূল্য একদম কি হাতের নাগালের বাইরে। এমন একজন আসুক, আমরা চাই যে আমাদের কথা চিন্তা করবে, 18 কোটি মানুষের কথা চিন্তা করবে। এমন যেন না হয় 1 কোটি মানুষের চিন্তা করলো, 18 কোটি মানুষের কথা চিন্তা করলো না। আমরা এমন প্রার্থী চাই না। আমরা চাই এমন একজন আসুক যে আমাদেরকে নতুনত্ব দেখাবে, যে সব কিছু আমাদের আয় উন্নতি হবে, দেশের উন্নতি হবে, সবার উন্নতি হবে, এমন একটা আমরা প্রার্থী চাই। আপনার কাছে একটু জানতে চাই যে কেমন নির্বাচন আসলে আপনারা প্রত্যাশা করেন? আমরা একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন চাই, এবং সুশৃঙ্খল, কোনো ভোট কেন্দ্রে যেন মারামারি কাটাকাটি না হয়, নির্বিঘ্নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন উৎফুল্লভাবে সবাই যার যার প্রার্থীকে ভোট দিতে পারে, সেই জন্য আমরা এরকম ভোট চাচ্ছি। এবং সুশৃঙ্খল এবং ভালো একটা সরকার আসুক, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সাধারণ মানুষের আয় বিবেচনা করে ভালো, এবং প্রত্যেকটা সেক্টরে, সরকারি সেক্টরে যেন দুর্নীতিমুক্ত হয়, সেই আশা করি আর কি। সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। একদম স্পষ্ট আমরা দুজনের সাথে কথা বলছিলাম, তারা নানান ধরনের প্রত্যাশার কথা জানাচ্ছেন নির্বাচনকে সামনে রেখে। আপনার কাছে একটু আসতে চাই, আপনি বলবেন যে এই যে পাশে থেকে যারা বলছেন যে শুনছেন নানান ধরনের প্রত্যাশা, আপনি কি মনে করেন যে সামনে নির্বাচনকে সামনে রেখে এই যে আপনাদের প্রত্যাশা, সেটি কতটুকু প্রত্যাশার প্রতিফলন আসলে হবে?
আসলে দেখেন বিগত 17টা বছর স্বৈরশাসক ছিল, আমাদের জনগণের উপর চাপ সৃষ্টি করে ভোট দিতে দেয় নাই, আমাদেরকে ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই, পাতানো নির্বাচন। আমরা এরকম নির্বাচন চাই না। দেশের মানুষ চিন্তা করে সব সময় আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। হ্যাঁ, সেই ভোটের মাধ্যমে একটা প্রতিনিধি আসক রাষ্ট্রটাকে চলাবে এবং অবিশ্বাসের সাথে সম্পর্ক বজায় রেখে আগে আমার দেশ, আমি বাংলাদেশের মানুষ। মুজিব, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা যারা তৃণমূল আছে তাদের প্রত্যাশার কথা শুনলাম। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকের আয়োজন এই ছিল। এখনকার মতো আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসি নিউজের সঙ্গে।